জর্জিয়া গিয়েছিলে কি করতে? হঠাৎ দেখি কি একটা আমার পিঠ টিপছে। ঘন ঘন যদি আমাকে দেখে আজকে রকে বসে আমি আড্ডা মারছি, আমার সিনেমা দেখতে যাবে না হলে। তো আমার কাছে অনিল কাপুরের মেসেজ, জিম টিম আমার দ্বারা হবে না। কিন্তু শাহরুখ খান, সালমান খান জীবনে একদিনে ছবি রিলিজ করবে না। আর আমাদের এখানে সুযোগ খুঁজি, ছেলেরা অভিনয় দেখানোর সুযোগটা সিরিয়ালে পাচ্ছে না। কোনোদিন না বার করে দেয় আমাকে পশ্চিমবঙ্গ থেকে। সিরিজ হয়তো একটা ছবি তৈরি করতে পারে, গোবর দাশগুপ্ত গোয়েন্দা মালবাজার, এখানে শুধুমাত্র পুরুষ মানুষই অ্যালাউড। নিজের দিন থেকে হাসো। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমি যার সঙ্গে বসে আছি তার বিষয়ে তিনটি কথা ভেবে রেখেছি আমি বলবো। এক হচ্ছে যে তার মাসের অনেকটা টাকা পয়সাই যাচ্ছে হচ্ছে ফ্লাইটের পেছনে, কারণ তিনি কখনো কলকাতায় কখনো মুম্বাইতে। দ্বিতীয় হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর পরে যাকে বারবার বেশিরভাগ মুম্বাইতে দাদা শুনতে হচ্ছে, তিনি সেই মানুষটি। এবং 3 নম্বর যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গত 3 মাস ধরে দ্য ওয়ালের অফিসে এই ল্যান্ডলাইনটাই বারবার ফোন আসছে এবং তারা বলছে, একজন ভদ্রমহিলা ফোন করছেন, তিনি বলছেন কনস্ট্যান্টলি যে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার যদি আপনারা নেন তাহলে আমরা কৃতার্থ হব, খুব ভালো লাগবে আর কি। এই 3টে কারণেই আমরা এসছি, দ্য ওয়াল এসছি। আমার সঙ্গে ক্যামেরায় বিশ্বদীপ এবং আমি শুভঙ্কর এসছি শাশ্বতদার বাড়িতে এই সাক্ষাৎকারটাই জন্য আর কি। তো শাশ্বতদা, এইটাই আমাদের অফিসে কনস্ট্যান্টলি সত্যিকার এই ফোনটা আসছে। এবার তিনি বলছেন যে ওয়ালে একটা যদি ইন্টারভিউ শাশ্বত চট্টোপাধ্যায় দেন তাহলে খুব ভাল লাগে আর কি। আলাদা কি হবে, মানে একই তো কথা বলতে হবে, একটাই তো জীবন, এত বছর ধরে আর কত কথা বলবো। প্রথমে আগে আমি দুটো কথা বলি। ঠিক, এই যে আমাকে টাকা খরচা করতে হয় না বোম্বে যেতে যাওয়ার জন্য, প্রডিউসার খরচা করেন 1 নম্বর, আর 2 নম্বর মিঠুন দার সঙ্গে আমার তুলনা করবে। কিন্তু এটা তো শোনা যাচ্ছে অনুরাগ বাসু বলছেন যে দাদা দাদা। হ্যাঁ, সেটা বাঙালিদের মধ্যে একটা চল আছে, কিন্তু মিঠুন চক্রবর্তী। ঠিক। জর্জিয়া গিয়েছিলে কি করতে? জর্জিয়ায় মানে আমি না চাইতেও মানে দ্বিতীয় তেলেগু ফিল্মটা করে ফেললাম আর কি, আখান্ডা 2। হ্যাঁ, কেমন গেল? এক্সপিরিয়েন্স কেমন হলো? দেখো, একটা ভাষা না জেনে একটা ছবি শুটিং করা খুব টাফ। মানে আমি প্রতিবার একটা করে শেষ হয় আর আমি ভাবি যে আর করবো না বলে দেবো, কিন্তু এরা কেউ ছাড়ে না। এদের বক্তব্য হচ্ছে, ইফ ইউ ইমোট ওয়েল, ল্যাঙ্গুয়েজ ইজ নো প্রবলেম। ইটস জাস্ট লাইক মিউজিকেরও যেরকম কোনো ল্যাঙ্গুয়েজ বা আলাদা করে। হ্যাঁ, এবং কিন্তু ভাষাটা তো আমাকে বলতে হচ্ছে না, মানে বুঝে, মানে অনেক খাটনি আছে এর পেছনে, সেটা পর্দায় দেখা যায় না। ঠিক। এই যে মেট্রো ইন্ডিনো ছবিটা রিলিজ করলো এবং চারপাশে এত শোরগোল পড়ে গেল, বাঙালি অভিনেত্রীদের নিয়ে তো কথা হচ্ছেই, কিন্তু একটা ছোট্ট ক্লিপ, যেখানে একটা ছোট্ট ক্লিপই আমি দেখলাম বোধহয়, যেখানে তোমার পেছনে দাঁড়িয়ে পঙ্কজ ত্রিপাঠী বেশ মজা করে জড়িয়ে ধরছে, ওই ক্লিপটা। হ্যাঁ, ওটা একটু বলবে এবারে কি বিষয়টা হয়েছিল? ওইটা আচ্ছা, অনুরাগের সঙ্গে কাজ করার একটা মজা হচ্ছে, তুমি পুরো স্ক্রিপ্টটা কখনোই পাবে না, ঠিক, এবং তুমি শুধু তোমার ট্র্যাকটা জানবে কি হচ্ছে, এবং সেই অবস্থাটা প্রত্যেকের। তো একদিন একটা সিন আছে যেখানে কঙ্কনা ওর মাকে চার্জ করে যে বাবা ওই ভুলটা তুমি মেনে নিয়েছিলে, আমাকে মেনে নিতে বলছো, ওই যে ঝগড়ার সিনটা। তো ওটার জন্য আমরা জায়গায় এসে বসেছি, হঠাৎ দেখি কি একটা আমার পিঠ টিপছে। আমি ঘুরে দেখি पंकज त्रिपाठी। क्या हुआ? नहीं, वैसे तो आप फिल्म में मेरा ससुर हो, तो थोड़ा मस्का मार रहा हूँ। আসল কথাটা পরে বললো কানে কানে, दादा आपको पूरा स्टोरी पता है क्या? अनुपम जी से पूछो, उनको भी नहीं पता। তো ওই সময় একটা হাসি ঠাট্টা হচ্ছিল আর কি। এইটাই প্রসেস অনুরাগের সঙ্গে কাজ করার। আমি একটা জিনিস ভাবছিলাম, সেটা হচ্ছে এটা আসলে সিরিয়াস প্রশ্ন, কিন্তু আমি জানি তুমি তোমার কাছ থেকে একদম অ্যাকুরেট প্রশ্নের উত্তরটা পাবো। সেটা হচ্ছে যারা বাঙালি অভিনেতারা অভিনয় করে মুম্বাইতে গিয়ে, হ্যাঁ আমি দেখেছি কিছু এক্সেপশনাল বিষয়টাতে রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এটা এক্সেপশনালও নয়। সেটা হচ্ছে যেই চরিত্রগুলোতে অভিনেতারা অভিনয় করে তারা বেশিরভাগই না বাঙালি চরিত্র, মানে চরিত্রটা বাঙালি বলছি আমি। সেটার কারণ আমার এটা কি কোনো সময় যে বাঙালি অভিনেতারা ঠিকঠাক হিন্দি বলতে পারে না, হিন্দির একটু সমস্যা আছে সেই অ্যাকসেন্টের জন্য, নাকি আরেকটা আমি বলছি তার সঙ্গে সাবপার্ট, সেটা হচ্ছে যে রসগোল্লা, এই কথাটা একটু মকারি বাঙালিদের মধ্যে থাকে না, যে আমরা আমাদের যেরকম কেষ্ট মুখার্জি রয়েছে বা ওই অ্যাকসেন্টের জন্য না, আমাকে কিন্তু ওটা কখনোই করতে বলা হয়নি যে গোল গোল করে ইচ্ছে করে করো, তুমি যা নর্মাল তুমি সেটা করো। একটা তফাৎ তো থেকে যাবেই, সেটা হয়তো আমার কানে লাগছে না, কিন্তু যে
বাংলা জানে না, হুম যে হিন্দি স্পিকিং হুম লোক, সে তো বুঝতে পারছে যে কোথাও একটা হয়তো 19-20 হয়ে থাকছে, হুম সে কারণেও হতে পারে। মানে এটা স্পেসিফিক কোনো কারণ নেই, মানে মানে আমার মনে হয় না। কিন্তু তুমি কিন্তু দু ধরনের চরিত্রই করেছো, মানে বাঙালি চরিত্রতে গিয়ে বাঙালি অভিনেতা অভিনয় করেছে এরকমও রয়েছে, হিন্দিও রয়েছে এরকম যে হিন্দি হ্যাঁ করেছি, এবং তেলেগুটায় তো বাবা সে তো কোথায় কমান্ডার মানুষ। এবারে যেটা করলাম সেটা হচ্ছে আমি একজন চাইনিজ এক্স জেনারেল, কিন্তু যে তেলেগুতে কথা বলেছে। ঠিক। আচ্ছা একটা কথা বলো শস্যদা, সেটা হচ্ছে একটা বহু প্রচলিত একটা গল্প রয়েছে, সেই গল্প মানে সত্যি কথাই রয়েছে, সেটা শুভেন্দু চট্টোপাধ্যায় এবং উত্তম কুমারের, যে তেল ভরতে গিয়েছিলেন তিনি নেমেছিলেন। এটা খুব পুরনো একটি গল্প, কিন্তু তুমি কি এখন সত্যি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে তেল ভরো, না সেই উত্তম কুমারের সেইটা তোমার কোথাও একটা কাজ করে যে আমি কোথাও একটা গিয়ে নিজের একটা আড়াল রাখবো? ওই সময় একটা রহস্য ছিল, একটা আড়াল ছিল, কোনো প্রমোশন নামক এই বস্তুগুলো ছিল না, এত ইন্টারভিউ কোথাও দেখা যেত না। কাজেই ফিল্মের সঙ্গে যারা যুক্ত, সেটা সত্যজিৎ রায়ের ছবিতে ভীষণভাবে উত্তম কুমারের মুখ দিয়ে বলানো আছে নায়ক ছবিতে। আমরা ছায়ার জগতে বিচরণ করি, তো কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। ওটা তখনকার একটা ধারণা ছিল, এখন তো ঠিক উল্টো। এখন তো আগে প্রচারটা হয়ে যাচ্ছে। কিন্তু এটাও ঠিক যে ঘন ঘন যদি আমাকে দেখে আজকে রকে বসে আমি আড্ডা মারছি, আমার সিনেমা দেখতে যাবে না হলে। এই কারণে কি সোশ্যাল মিডিয়া তুমি নেই? আমি আছি তো, থাকতে বাধ্য হয়েছি, কিন্তু তেমন ভাবে নেই যে রোজ কিছু না কিছু। আর সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকাই ভালো। কেন মনে হয়? মানে এখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায়, কে কি করছে জানতে পারে। সঠিক ইনফরমেশন বলে তোমার মনে হয়? আজকে দেখো, দুর্ভাগ্যবশত আহমেদাবাদে ওই যে প্লেন অ্যাক্সিডেন্টটা হলো, তুমি ইন্টারনেট, তুমি সোশ্যাল মিডিয়া যাও, দুনিয়ায় কবে কোথায় কি অ্যাক্সিডেন্ট হচ্ছে সব ঘুরে ফিরে আবার করে দেখাচ্ছে। কি প্রয়োজন? কি প্রয়োজন? বাজার গরম করার একটা টেন্ডেন্সি, যেটা আমার মনে হয় না খুব ভালো বলে, এবং খুব বেশি প্রচার না হওয়া উচিত না। কারণ কোনো মানুষ না একটা নিউট্রাল ধারণা নিয়ে সিনেমা হলে ঢোকা উচিত, কোনো বিশেষ ধারণা নিয়ে। এই যে আমাকে সেদিনকেই বেশ কয়েকটা অন্য ছবি স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলাম, যে আপনি কি এক্সপেকটেশন নিয়ে আসছেন। আমি বললাম যে আমি কোনো এক্সপেকটেশন নিয়ে সিনেমা হলে ঢুকি না, আমি এন্টারটেইনড হতে ঢুকি। হয় সে আমায় হাসাবে, নইলে কাঁদাবে। আর আমি যদি বোর হয়ে যাই প্রথম 10-15 মিনিটের মধ্যে, আমি হল থেকে বেরিয়ে আসতেও আমার কোনো অসুবিধা হয় না। মানে তোমার কাছে প্রথম 10-15 মিনিট ইম্পর্টেন্ট। আমি যাচ্ছি কেন একটা সিনেমা মানে দেখতে, কেন যাচ্ছি? প্রথম কথা তো এন্টারটেইন হতে যাচ্ছি। একদম। অনেকে কেঁদে এন্টারটেইন হয়, যেমন রিসেন্ট পাস্টে হয়েছে। আমার লাস্ট ছবি যেটা, এটা আমাদের গল্প যেটা প্রচন্ডভাবে চললো, উই হ্যাড নো এক্সপেকটেশনস রিগার্ডিং দ্য ফিল্ম। খুব স্মল বাজেটে করা, কিন্তু ওই যে শেষটায় গিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শেষ হচ্ছে, এবং না হাউ হাউ করে কাঁদছে লোকে, সেটাও একটা আলাদা আনন্দ। কোনোভাবে আমায় কানেক্ট করতে হবে সিনেমাটা, নইলে আমি কেন বসে থাকবো বলো তো? আর ওই জন্যই হয়েছে কি, এখন ওপেনিং সব ছবির ভালো হয় না, লোকমুখে শুনে। এখন আর লোকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খবরের কাগজে রিভিউয়ের ওপরও বিশ্বাস করে না, কারণ এত রকম হয়েছে না। 10-এ 9:30, 10 মিনিট দেখা যাচ্ছে না বসে ছবি, 10-এ 8টা স্টার। হ্যাঁ, এসব লোকে দেখে নিয়েছেন, ওসব দিন চলে গেছে। তো কাজেই এখন ওয়েট করে থাকেন যে পাড়ার কেউ এসে বললো এটা দেখে আয়, তবে আসছেন। বা র্যান্ডম কোনো মানুষ ফেসবুকে লিখলো যে আমার এই ছবিটা খুব ভালো লেগেছে, পারলে দেখে এসো। এই জন্য মানে হচ্ছে কি, এই ওই জিনিসটা এখন কিরম অদ্ভুত একটা ব্যাপার হয়ে গেছে। আগে প্রচার তো ছিল না, যে কারণে উত্তম যেটু বলেছিলেন যে এটা করিস না। তোকে যদি রাস্তায় বা কোথাও বাজার করতে দেখে রোজ, তোকে দেখতে হলে যাবে না, কেন টিকিট কেটে যাবে? আর তখন তো টিকিটের দাম অনেক কম ছিল রিলেটিভলি। এখন আনুষঙ্গিক খরচা অনেক বেড়ে গেছে একটা সিনেমা দেখার থেকে। টিকিটের দাম আমি মানলাম, আমাদের ছোটবেলায় যে টিকিটের দাম ছিল সেটা এখন ওই টাকার ভ্যালু নেই। তা সত্ত্বেও আমি এতখানি একটা পপকর্ন অত টাকা দিয়ে কেন কিনবো? কিন্তু আমি কিনতে বাধ্য।
এইটা নিয়েই বলছিলাম যে এটা ভেবেছিলাম এই প্রশ্নটাও রাখবো। সাউথে একটা নির্দিষ্ট টাকা করে দিয়েছে যে সিনেমা হল দেখো সেটা তো গভর্নমেন্ট ইন্টারভেনশনটা খুব জরুরি। কি মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি মনে হয়? আমি জানি না, আমি কোনোদিন দেবের সঙ্গে দেখা হলে এই নিয়ে কথা বললো, দেব বা রাজ, তাদের তো তারা যখন রয়েছেন এমপি এমএলএ, তাদের এটা নিয়ে ভাবা উচিত। মানে একটা কিছু সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট না হলে না। এবং তুমি দেখবে মহারাষ্ট্রে আজকে যদি মারাঠি ছবি রিলিজ করে তাকে এই হলে শো টাইম দিতে হল মালিক বাধ্য। এখানে সেরকম কোনো ব্যাপার নেই, একটা হিন্দি ছবি রিলিজ করবে, বাংলা ছবি হল থেকে হাঁটিয়ে দেবে। তো এটা তো আমাদের হাতে নেই। অরিজিৎদার সাথে কথা হয়েছে কোনো সময় এই বিষয়ে, বাংলা ছবি? তোমার তো খুব সহদার বন্ধু। অরিজিৎদার সঙ্গে কি কথা বলো? নিজে কোনো সিনেমা দেখে নেই। কোথায় দেখলাম হল মালিক, ওই অব্দি ঠিক আছে। ও এই খবরটা রাখে যে কোনটা ভালো চলছে কোনটা খারাপ চলছে, কিন্তু সিনেমাটার সম্বন্ধে জিজ্ঞেস করো আই ডোন্ট নো। আমি আজ দেখছিলাম যে ভিডিও করছে একটা খুব সুন্দর একটা হাঁসের সঙ্গে বসে, ও একটা অন্য জীবন খুঁজে নিয়েছেন এবং যথেষ্ট ভালো আছে। কখনো হাঁস আছে, কখনো ইমু আছে। হ্যাঁ, ও একটা অন্য, ওরা দুটো রিসর্ট করেছে এবং বিভিন্ন জায়গাও দেখে বেড়ায়। যে জায়গাটা ভালো লাগলে লিজ নিয়ে হয়তো একটা রিসর্ট ও চালাবে, এবং সেখানে আমরাও মাঝে মধ্যে যাই, গিয়ে মানে সময় কাটিয়ে আসি। ঠিক, ও অন্য জীবনে অন্য মজা পেয়ে গেছে। আরেকটা মজার কথা আমি তোমাকে বলি, এইটা আমি গোপন সূত্রে খবর পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের নাকি একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার মিলে নাকি তোমরা কি বলে সুন্দরবন গিয়েছিলে এবং প্ল্যান আছে যে তোমরা একসঙ্গে 2 বছর পর হলো, প্রতি বছর একবার করে হবে। হ্যাঁ, সেই গ্রুপে অনেকেই আছে। জয়দীপ মুখার্জি ডিরেক্টর, আমাদের একেন বাবু, ঋত্বিক চক্রবর্তী আছে, ঋত্বিক ছিল, প্রথমবার যেতে পেরেছিল, ঋত্বিক, সোমক, সুহত্র, অনেকেই, মানে একটা গ্রুপ আছে। সেইটা একটা আমরা প্রতি বছর এই শীতকাল নাগাদ একটা চেষ্টা করি সুন্দরবনটা একবার করে। আর আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কোনো হোটেলে থাকি না, হ্যাঁ, আমরা লঞ্চে থাকি। ঠিক, এটা নিয়ে বলছো কাজে এখানে শুধুমাত্র পুরুষ মানুষই অ্যালাউড। হ্যাঁ, আর এটা নিয়ে বলছো যে তুমি হচ্ছে মানে এই পুরো উদ্যোক্তা এবং সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে যাওয়া এবং আড্ডা মারা। না, এইটা অর্গানাইজ করে জয়দীপ, কারণ জয়দীপ আর মানে আমাদের একটি স্পেশাল লঞ্চ আছে, যেটা আবার বেনুদা একটা লাইন সেই লঞ্চের গায়ে লেখা আছে, বেনুদা বলেছিল, সব্যসাচী চক্রবর্তী, সে লঞ্চের গায়ে লেখা আছে সুন্দরবনে। তো ওই লঞ্চটা আমরা বুক করি এবং তার সঙ্গে আনুষঙ্গিক সব রকম নিয়ে একটা জয়দীপ ইলাবরেট একটা হিসেব দেয় প্রত্যেককে, ব্রেকআপ করে, এবং সেটা একটা উৎসব গোছে যে আমরা যাচ্ছি। মানে এইটা তোমার সিনেমা থাকলেও তুমি এই দিনটা ঠিক ম্যানেজ করে নেবে, মানে শুটিং থাকলেও তুমি ঠিক এই কটা। আমি একটা কথা বলবো, নাইট ম্যানেজারের প্রমোশনের সময় আমাদের অলরেডি বেড়াতে যাওয়া ফিক্স হয়ে গেছে। আচ্ছা, এই ট্রিপটার কথাই বলছি। এই ট্রিপটা না, এটা অন্য ট্রিপ। আমরা সিকিম গাড়ি নিয়ে সব যাব। তো আমার কাছে অনিল কাপুরের মেসেজ, থিঙ্কিং অফ গোয়িং টু দ্য কপিল শর্মা শো, ইউ মাস্ট কাম অ্যালং। এদিকে সেই সময়টা আমাদের বেড়াতে যাওয়ার কথা, বেড়ানোটা ক্যান্সেল করা যাবে না। আমি ওনাকে লিখলাম, একটু মিথ্যে লিখেছিলাম, আমি জানি না উনি দেখবেন কিনা, যে বউ বাচ্চা নিয়ে অনেকদিন পরে একটা ট্রিপ প্ল্যান হয়েছে স্যার, আমি এই ট্রিপটা ক্যান্সেল করলে আমার ডিভোর্স হয়ে যাবে। বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছি বললে হয়তো তিনি রাজি হতেন না। তখন উনি হা করে হেসে ওকে রিল্যাক্স অ্যান্ড এনজয় ঠিক পাঠিয়েছে। তো বেড়ানোটা না, ওটা না হলে পারবো না, ওটা অক্সিজেন। কিন্তু তুমি অনিল কাপুরের তো একটা কথা শুনিনি, তোমাকে তো বলেছিল জিম করতে। না করতে, আমি খাওয়া দাওয়া করে রেস্ট্রিক্ট করেছি। হ্যাঁ, আমার জিমে যাওয়ার দরকার হচ্ছে না। তোমাকে উঠিয়ে সকালবেলা বলেছিল নাইট ম্যানেজারের সবাই চলো জিম যাতে? না, উঠিয়ে না, আমি চায়ের কাপ নিয়ে বেরোচ্ছি, উনি জিম থেকে বেরোচ্ছেন। হ্যাঁ, তখন আমায় রোজ প্রায় একবার করে বলতেন যে তু ক্যা কর রহা হ্যায়, তুঝসে বহুত উম্मीद है हम लोगों का, तू शाहरुख को देख, सलमान को देख, वो हीरो है सर, तू भी बन सकता है, क्यों नहीं बनेगा, तू इतना अच्छा एक्टर है, तू थोड़ा ध्यान दे, बहुत काम करना है एक साथ। এটা রোজ শুনতে আমার মনে হলো, আর তারপর দেখলাম যে সত্যি দেখতে এখন ভালো লাগছে। তো বলছে না তো করে একটু খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করি, জিম টিম আমার দ্বারা হবে না কোনদিন।
মানে বেতো বাঙালি বলে এই কারণে মানে আমার জিম হবে না। তোমার কি মানে এখনো ডায়েটে রয়েছে না এমনি সব খাবার দাবারই খাচ্ছ? সব খাবারই খাই, কম পরিমাণ কমিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ড্রিঙ্ক করো তুমি? হ্যাঁ, সেটাও মাত্রা মানে একদম একজোড়িতে। আর সিগারেট সেটা অনেক কমে গেছে, মানে মাঝখানে আমি 2.5 বছর ছেড়ে দিয়েছিলাম বস। ছেড়ে দিলে তো আবার আবার কি করে হলো? আরে আমি চরিত্র করছি, উত্তম কুমারের চরিত্র করবো, খেতে হচ্ছে। ফলসও তো করা যায় এখন, ফলস হলে বোঝা যায় বস, ফলস বোঝা যায়, ওটা হয় না। অ্যাক্টিং এ চুরি করা যায় না ওরকম ভাবে। ঠিক, আমি চুরি করে অনেক কিছু দেখাতে পারি, 10 তলা বাড়ি থেকে পড়ে গেলাম, আদবে পড়লাম না, কিন্তু তুমি এক্সপ্রেশন কি করে চুরি করে ভুল এক্সপ্রেশন দেবে, সেটা কি করে দর্শকের চোখে পড়বে না? হয় না, ক্যামেরার কাছে কিছু লুকোনো যায় না। ঠিক। আর একটা সিরিয়াস প্রশ্ন ভেবেছি, সেটা হচ্ছে তুমি কি একটু ভয়ে আছো? কেন বলছি, কারণ বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে রিলিজ করবে কি করবে না জানি না আমরা। আমি জানি না, কারণ আমি যখন শুটিং করেছিলাম, প্রথম কথা বলি, এই যে তোমায় বললাম যে এখন একটা চল হয়েছে, পুরো গল্প কাউকে বলা হয় না, যার একটা ট্র্যাক বলা হয়, চরিত্রটা বলা হয়। আমাকে যখন চরিত্রটা বলে না, দুর্ধর্ষ ক্যারেক্টার, মানে ওরকম ভিলেনের ক্যারেক্টার না খুব কম লোকে পায়। আর শুটিং যতদিন হয়েছে, যতক্ষণ শুটিং হয়েছে, ছবির নাম ছিল দিল্লি ফাইলস। সেটা শুটিং হবার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস। সেটা আমার হাতে নয়, কেন হলো তাও বুঝতে পারবো না যতক্ষণ না ছবিটা দেখবো। আর যদি কারোর মনে হয় শুধু শুধু চিৎকার চেঁচামেচি করতে, আমি তো একজন অ্যাক্টার, আমাকে একটা চরিত্র অফার করেছে, আমার চরিত্রটা পছন্দ হয়েছে, আমি করেছি। আই এম নট আ হিস্টোরিয়ান। ঠিক, যে ইতিহাস কি বলছিল, এটা ইতিহাস বিকৃত করা হয়েছে, এটা আমার কাজ নয়। এটা যাদের কাজ, তাদের যদি মনে হয় যে কোনো ইনফরমেশন ভুল দেখিয়ে বাংলাকে ছোট করা হচ্ছে, তারা প্রকৃত ইনফরমেশন নিয়ে কোর্টে যান, চেঁচামেচি করে লাভ কি? কিন্তু এমনি তোমার ছবিটা অভিনয় যখন করেছো তখন তুমি এই মানে কিরকম সিন তো দেখেছি, মানে আমার সিনটা অত্যন্ত মানে ভয় লাগবে দেখলে, মানে ভীত সন্ত্রস্ত হবো তোমাকে দেখে, হওয়া উচিত। কিন্তু পশ্চিমবঙ্গে একটা কথা বলি, এটাও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সিনেমা তো সবার জন্য আমরা দেখে বিচার করি, আমরা যদি দেখতেই না পারি তো সেক্ষেত্রে তো আমরা কোথাও গিয়ে একটা ব্যাকফুটে থাকলাম যে আমরা আমাদের পশ্চিমবাংলাকে ওরিয়েন্টেড একটা ছবি, সেটা যাই হোক না কেন, তোমার এটাতে কি মনে হয় যে আমরা কি তোমাকে দেখতে বাইরের স্টেটে গিয়ে দেখে আসবো, অন্য কোথাও বিহার বা এখন যদি এখানে উপায় না থাকে তাই করতে হবে। আর নাহলে একটা অপশন যেটা আমির খান বলছিল যে আমরা সিনেমা না দেখতে চাইলে বাইরে চলে আসে সিনেমা, নেটফ্লিক্স বা তার জন্য সে তো হচ্ছেই। সেই কারণে আরো বেশি মানে লোকে জানে যে আমি একটা সিনেমা যদি হলে গিয়ে টিকিট কেটে নাও দেখি, 1 মাসের মধ্যে দেখতে পাবো, সেটা তো কেউ আটকাতে পারবে না, এটা সে কেউ আটকাতে পারবে না। ঠিক। বড় বড় অভিনেতাদের পার্সোনাল ম্যানেজার থাকে, তোমার কেন নেই এতদিনে? মানে কারণ তুমি চুটিয়ে বাংলায় কাজ করছো, তোমার যদি ডায়েরি থাকে সেই ডায়েরি ফুল হয়ে যাবে, কারণ এত অফার তোমার কাছে আসছে। আমি যা খবর পেলাম বোম্বে থেকে, এবং না, বোম্বের কাজ ম্যানেজ করার জন্য একজন আছেন। আচ্ছা, পশ্চিমবঙ্গে দরকার হয় না, মানে গোটাটা তুমি রাখো, মানে না মৌমাদি এটা ওই ওর ফোনেও বেশিরভাগ ক্ষেত্রে ওর সঙ্গে যোগাযোগ করে। এবং আমার এখন যেটা সুবিধা হয়েছে, যিনি আমার কাজ দেখেন বোম্বেতে, কলকাতায় কোনো কাজের অফার এলে সেটা কোন সময় হবে না হবে এটা আমি ওকে পাঠিয়ে দিই, ও যদি অ্যাডজাস্ট করতে পারে করে দেয় ডেট গুলো, বাকি আর কিছু করতে হয় না। মুম্বাইতে বাড়ির প্ল্যান আছে? বাড়ির প্ল্যান মানে একটা থাকলে সুবিধাটা কি হয়, যে অনেক সময় দুম করে কালকে কেউ একটা মিটিং করতে চাইলো, সেটা হয়ে যেতে পারে। কিন্তু মুম্বাইতে পাকাপাকি ভাবে থাকার আমার কোনো ইচ্ছে নেই। তার কারণ হচ্ছে মুম্বাইয়ের লাইফস্টাইলটার সঙ্গে আমাদের লাইফস্টাইল মিলবে না। আমাদের সন্ধ্যেই হয় 11টার সময়। কেউ বলেনি যে চলে আয় এখানে? অনেকে বলেছে। লাস্ট আমায় ক্রু ছবির শুটিং এর সময় ফারা খান বলেছেন, সচ্ছাদ আবি লেলো, এক রেন্ট পে লেলো। আমি তখন একটাই জিনিস বললাম যে একটা তো হচ্ছে ওইটা, সন্ধ্যেই শুরু হয় 11টার পর। আরেকটা হচ্ছে মুম্বাইয়ের যে ট্রাফিক জ্যাম, আমি যদি 10 বছর মুম্বাইতে থাকি তো 5 বছর আমার রাস্তাতে কেটে যাবে। আরেকটা কারণ হচ্ছে বেশিরভাগ বম্বের বা মুম্বাইয়ের যে বড় বড় কাজগুলো, এই ধরো নাইট ম্যানেজার যে সিরিজটা করলাম, মুম্বাইতে কদিন শুটিং হয়েছে? সব তো সিমলা, মানালি, শ্রীলঙ্কা। এই তেলেগু ছবিটা করলাম,
হয় ফ্লোরের ভেতর, হায়দ্রাবাদে গিয়ে একটা ফ্লোরের ভেতরে গ্রিন স্ক্রিনে শুটিং হচ্ছে, আর নইলেই তো জর্জিয়া গিয়ে শুটিং করে। না, মিটিং যেগুলো বলছো সেগুলো ইম্পর্টেন্ট, মানে সে এখন তো জুম কল হয়ে গেছে। হ্যাঁ, তাও ঠিক, এখন তো জুম কল হয়ে গেছে। সেটা একটা সুবিধা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলো শাশ্বতদা, সেটা হচ্ছে যে এই যে বলছে বাংলা ছবিতে লগ্নি করার টাকা আসছে না, প্রডিউসার নেই নতুন, তাহলে এতগুলো আমি সাকসেস পার্টি হচ্ছে কেন? আমি সেটার প্রসঙ্গে আমি আরেকটা কথা বলছি তোমাকে, ছোট্ট জিনিস, সেটার সঙ্গে তুমি এটার উত্তরেই বলতে পারবে। সেটা হচ্ছে যে লগ্নি করার টাকা নেই এবং আসছে না। তোমার মনে হয় যে ধরো কোনো প্রডিউসার এলেন, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি, প্রডিউসার এলেন 10 কোটি টাকা নিয়ে এলেন যে একটা বড় মাপের ছবি করবো বাংলা। ডু ইউ থিঙ্ক এখন টলিউডে এই কন্টেন্ট আছে? 10 কোটি টাকা রিকভার করাটা খুব সোজা হবে না বাংলায়, কারণ হল অনেক কমে গেছে, অনেক সিঙ্গেল স্ক্রিন কমে গেছে। আর কন্টেন্ট একেন বিজনেস করেছে খুব ভালো, সেটা কটা ছবি অতটা ওই লেভেলে বিজনেস, সেটাই বলেছে। তাহলে সেই লেভেলে ছবিটা করতে হবে তো। মানে তোমার এটা মনে হয় যে বাংলা ছবির মানে কন্টেন্টটা সেই জায়গায় রয়েছে, যতই আমরা মানে গাইগুই করি না কেন, কান্নাকাটি করি না কেন, টাকা আসছে না, মানে আমরা সেই জায়গায় পৌঁছেছি? টাকা যদি না আসে তাহলে এত ঘটা করে সব সাকসেস পার্টি কেন করছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আসল হিসেবটা তো আমরা কেউ জানি না, আমরা অ্যাক্টররা কি হিসেব জানবো? আমায় যখন বলে 12 দিনে একটা ছবি শুটিং করতে হবে, তখন বুঝতে পারি টাকা নেই। কিন্তু কেন নেই? তাহলে এতগুলো ছবি হচ্ছে কেন? কম ছবি হোক। এরকম ছবি হচ্ছে শুক্রবার দিন হল পেলো, রোববার সোমবারের মধ্যে গায়েব, সিনেমা হলে নেই আর। হ্যাঁ, কিন্তু সেই ডিরেক্টরই শুক্রবারে হলে এলো, পরে শুক্রবার আরেকটা ছবির মহরত করছে। কি হচ্ছে? গলতিটা কোথায় মনে? আমরা একটু সোজা সাপটা কথা বলি না, ভাল লাগবে। বড্ড বেশি লুকোছাপা হচ্ছে, আর কিছু না। এই ডিফারেন্সটা মুম্বাইতে তোমার কি মনে হয়? এই ব্যাপারটা কি? শাহরুখ খান, সালমান খান জীবনে একদিনে ছবি রিলিজ করবে না, আর আমাদের এখানে সুযোগ খোঁজে। ওই ছবিটা রিলিজ করছে, ওদিন আমারটা করে দে, তাড়াতাড়ি শেষ করে নিজেরাই দর্শক কাটাকাটি করে মারামারি করছি। দুর্গাপুজোর ক্ষেত্রে 4টে বড় ছবি এবছর, মারামারি করুক, লোকজনও তো বিহ্বল হয়ে যাবে যে আমি কি করবো এই পুজোর। সেটা তো তুমি বুঝে লাভ নেই, যাদের টাকা তাদের বুঝতে হবে। তারা যদি টাকা নষ্ট করতে চায় করবেন, তার বেশি টাকা হয়েছে করবেন, আমি কি বলবো? বা লস দেখাতে হবে হয়তো, এছাড়া কি কারণ হতে পারে? জানি না তুমি এটা ফিল করো কিনা, সেটা হচ্ছে যে আগে একটা সময় ছিল যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়স বা ঋতুপর্ণার বয়স, তার সঙ্গে কলেজ গোয়ার্স মানাচ্ছে না। কলেজ গোয়ার্স তারা কলেজে যাচ্ছে, মাঝে ওই বিনি মানাচ্ছে, সেটা হিন্দি ছবিতেও ছিল, সেটা কেটেছে। সেটা এখন যত আমরা ভাবনা চিন্তা বেড়েছে, আমরা ডেভেলপড হয়েছি, মেন্টালি ডেভেলপড হয়েছে, আমরা কেটেছে। কিন্তু তুমি এই সময় দাঁড়িয়ে বাংলা ছবির ক্ষেত্রে বলো, একটি মেয়ে, আমি 18, যদি একজন কেউ কলেজ গোয়ার্সের একটি মেয়েকে চায়, নতুন অভিনেত্রী, সেটা পাওয়া সম্ভব, বয়সটা ওরকম কাছাকাছি রয়েছে, কিন্তু একজন ছেলে নতুন অভিনেতা, সেটার জায়গা কি আছে টলিউডে? দেখো, আমি যা আশেপাশ থেকে খবর পাই এবং যা বাংলা সিরিয়াল থেকে না যেটা হয়, মেয়ে তুমি প্রচুর পাবে ভালো অভিনেত্রী, ছেলে খুব কম পাবে। তার কারণ হচ্ছে ছেলেরা অভিনয় দেখানোর সুযোগটা সিরিয়ালে পাচ্ছে না, সবটাই তো নারী কেন্দ্রিক। বুঝতে পারছি কি? কজন পুরুষ ক্যারেক্টার আছে? আমাদের সময় কি হতো, ধরো আমার প্রথম সিরিয়াল ধরো রূপকথা, আমি একজন স্ট্রাগলার যে ইন্ডাস্ট্রিতে একজন ডিরেক্টর হয়ে প্রতিষ্ঠিত হতে এসেছি, আমার একটা কাজের জায়গা দেখানো হয়েছে। এক আকাশের নিচে আমার ডাক্তার এবং আমার সঙ্গে আমার কলিগদের একটা আলাদা ট্র্যাক ছিল, শুধু ফ্যামিলি ড্রামা নয়। তো আমি যে কটা মানে এখন খুব কম দেখা হয়, কিন্তু যা দেখেছি মেনলি হচ্ছে মহিলাদের মধ্যে দ্বন্দ্ব, অ্যাক্টিং করার, ডায়লগ বাজি করার, যা করার সব মহিলারা করছেন, পুরুষ মানুষরা সোফায় বসে আছেন, তারা কেউ অফিস যান না, তাদের কোনো কাজের জায়গা দেখানো হয় না, তারা কখনো বৌমা এটা করো না, শোনো তুমি এরকম ভাবে মায়ের সঙ্গে কথা বলো না, এটার বাদ দিয়ে কি করে? তাহলে তুমি এক্সপেক্ট করো কি করে তুমি ইয়াং ছেলেরা উঠে আসবে? ঠিক। আমি খুব সোজা সাপটা বলছি, মানে স্কোপ পায় না কেউ।
আর অভিনয় সত্যি কথা বলতে কি দেখানোর যে স্কোপ, এখন ওরা অনেক রেডিমেড হয়ে গেছে। আমরা অনেক টাইম নিয়ে একটা সিন শুট করতাম, এদের হাতে তো সময়ও দেওয়া হয় না। টেলিফিল্ম তো বন্ধই হয়ে গেল, মানে এত ভালো জায়গাটা আছে, কি ভালো ভালো টেলিফিল্ম হতে পারো। মানে অঞ্জন দত্তের কথাই ভাবতে হয় যে মানে একের পর কৌশিক গাঙ্গুলি, অঞ্জন দত্ত, পার্থ সেন, মানে জয় মুখার্জি, বাপিদা, কতগুলো ভালো ভালো সাহিত্যের সেরা সময় থেকে আরম্ভ করে ইটিভির যে এগুলো হতো, জানি না কি হচ্ছে ভবিষ্যতে। আক্ষেপ ছাড়া বোধহয় কিছু করার নেই, মানে আমি আক্ষেপ করে কোনো লাভ নেই। যে কাজটা আসছে সেটা যদি পছন্দ হয় মন দিয়ে করো, করে ভুলে যাও। আমি খুব ক্লিয়ার এ ব্যাপারে। স্বীকৃতি তো অনেক পেয়েছো, মানে আমি তোমাকে বলছি যে স্বীকৃতি, আমি বলছি যে এইগুলোর কথা বলছি না আমি, মানে শেষ স্বীকৃতি যেটা তোমার মনে থাকার মতো, যেটা তোমার মানে খুব ক্লোজ টু হার্ট বা লেগেছে, এরকম একটা সিচুয়েশন যদি বলো, সেটা পরিচালকের হতে পারে, মানুষের হতে পারে, র্যান্ডম কোনো মানুষের হতে পারে। আমি একটা ছবি আমার জীবনে সব থেকে টাফ ক্যারেক্টার ছিল, এবং তার কারণ একজন জীবিত মানুষকে পোট্রে করতে হয়েছিল যাকে আমি দেখিনি কখনো। সেটা হচ্ছে কমলেশ্বর মুখার্জির মেঘে ঢাকা তারা। সেই মেঘে ঢাকা তারার জন্য আমি কোনো এরকম স্বীকৃতি পাইনি, কিন্তু দুটো ফোন পেয়েছিলাম, আর একজন সামনাসামনি বলেছিলেন, আর একজন খবরের কাগজের পাতায় লিখেছিলেন। এর থেকে বড় পুরস্কার হয় না। প্রথম ফোনটা পাই আমি নির্মল কুমার, পুরনো দিনের নির্মল জেঠু, মানে এখনো খুবই 90 পেরিয়ে গেছে ওনার, কাঁপা কাঁপা গলায় ফোন। কারণ তার মেয়ে মিমি আমার সাউথ পয়েন্টের ব্যাচমেট ছিল, তো বাবা মা দুজনকে নিয়ে দেখতে গিয়েছিল মেঘে ঢাকা তারা, কারণ ওনারা ঋত্বিকবাবুকে খুব ক্লোজলি চিনতেন। কাঁপা কাঁপা গলায় ফোন, মানে কি যে করেছিস ভাবতে পারছি না, আজকে তোর বাবা বেঁচে থাকলে যে কি আনন্দ পেত। এটা একটা গেল। আরেকটা ফোন হচ্ছে, আমি কি শাশ্বত বাবুর সঙ্গে কথা বলছি? আমি বললাম হ্যাঁ বলুন। আমার নাম নিমাই ঘোষ, আমি মানিকদা। বলতে হবে না, বলুন না। আমি আসলে মেঘে ঢাকা তারা দেখলাম, আমার 2 দিন টাইম লাগলো ভাবতে, মানে একটা চরিত্র কতটা নাড়া দিয়েছে মানুষকে। অথচ সেই মেঘে ঢাকা তারার জন্য আমি কিন্তু কোনো পুরস্কার পাইনি। একটা অ্যাওয়ার্ডে, একটা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্টরের নমিনেশনও দেওয়া হয়নি। যাকে সেসব ভুলে যাও। মাধু আন্টি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠানে, আমার খুব সম্ভবত ওটা বোধহয় মহানায়ক মৃত্যুদিন বা ওই ধরনের কোনো একটা অনুষ্ঠানে, মাধবী মুখোপাধ্যায় আমাকে এরকম করে ডাকলেন। বললাম কি দেখলাম, কিছু বলার নেই। তো এর থেকে বড় পুরস্কার কি দেবে? আর একটা খবরের কাগজের পাতায় দেখেছিলাম, সুভাষ ঘাই লিখেছিলেন, উনি তো FTI এর ছাত্র ছিলেন, তো সুভাষ ঘাই লিখেছিলেন আই কুড সি ঋত্বিক দা অন স্ক্রিন। তো এর থেকে বড় পুরস্কার প্রয়োজন নেই। ঠিক। আচ্ছা, আমি তোমার মেয়ে ডেবিউ করতে চলেছে নতুন একটি ছবিতে, মন মানে না, এবং আমি এত প্রশ্ন করবো না যে তুমি কিভাবে দেখতে চাইছো, এই প্রশ্নগুলো করবো না। হোয়াট নট টু ডু অ্যান্ড হোয়াট টু ডু ইন দিস টলিউড বা এই সিনেমার জগতে, এটা কোনোদিন বলেছো? ওকে প্রথম ছবিতেই যেটা করতে হচ্ছে, যা বললাম, ওই দিন কম, 18 ঘন্টা 20 ঘন্টা কাজ হয়েছে। প্রথম দিকে একটু কাঁই করছিল, আইলাম দেখো এখন যেটা সিচুয়েশন সেটা সিচুয়েশন। তো এই ছবির পেছনে আমার কোনো হাত নেই। নিজেরাই নিজে থেকে পোর্টফোলিও তৈরি করেছে, নিজে থেকে নাচ শিখেছে, বেনির কাছে ক্লাস করেছে, কি কানেকশনের থ্রু দিয়ে এসছে আমি জানি না। আমি বলছি মন দিয়ে কাজটা করবে, and don't expect anything from the first film. কাজটা যেন ভালোবেসে করা হয়, বিরক্তি নিয়ে নয়। এইটুকুই বক্তব্য বলেছি, আর কিচ্ছু বলি। আর হোয়াট নট টু ডু, ওই যে বললাম বিরক্তি নিয়ে কাজ করবে না। আচ্ছা, বিরক্তি নিয়ে কোনো কাজ নেই। যে কাজটা করতে ভালো লাগবে না, করবে না। আর কমপ্লেন আসে তোমার কাছে এরকম যে এই কমপ্লেন গুলো থাকে আর কি, যে এইরকম জায়গায় শুট করছি বা এরকম থাকে না, যে মেয়েদের
না গোড়ার দিকে আমি টোটাল ইউনিটি তো 18 ঘন্টা 20 ঘন্টা শুট করছে, এই নিয়ে তোমার আলাদা করে রাগ করার তো কিছু নেই। এখন এটা সিস্টেম হয়ে গেছে। আর ওই যে বললাম, যা হবে সেটাকে ট্যাকল তোমাকে অন দ্যাট স্পট করতে হবে। আমি আগবাড়ি কাউকে কিচ্ছু বলবো না, কারণ এই সত্যি কথা বলতে কি, ছবিটার কি গল্প কি আমি কিচ্ছু জানি না। আচ্ছা, মানে বলেনি না, তুমি জানার চেষ্টাই করো? আমি জানার চেষ্টাই করিনি। আচ্ছা, দেখলাম ও নিজে থেকে এত উৎসাহ। আমরা এতটা ফোকাসড ছিলাম না, ওরা যতটা ফোকাসড। এবং কিভাবে মানে তার নিজের থেকে পোর্টফোলিও তৈরি করলো, তারপর ওই যে বললাম নাচ শিখছে, নাচ শিখলো, ওড়িশি তো ছোট থেকে শিখেছিল, তারপরে কি বলবো, আর বেনির কাছে গিয়ে আমাদের দামিনী, ওর কাছে গিয়ে ওয়ার্কশপ করলো 3টে। তো এই যে ইন্টারেস্টটা, এই যে ফোকাসটা ওদের মধ্যে আছে, আমি শুধু শুধু নাক গলাবো কেন? কারণ ওর কেরিয়ারটা ওকে করতে হবে। আমি খালি রাইট জায়গাটাকে বলে দিতে পারি, যেটা আমার বাবা করেছিলেন, সঠিক ডিসিশন যেটা নিয়েছিলেন, আমাকে 4 ভাগে ভর্তি করে দিয়েছিলেন, যা এবার যা। তারপরে যেটা করেছিলেন 6 বছর বাদে ওখান থেকে নিয়ে এসে নিজের নির্দেশনায় থিয়েটার করিয়েছিলেন বিশ্বরূপায়। ঠিক, দ্যাটস ইট। এর বেশি বাবার কোনো কন্ট্রিবিউশন নেই আমার কেরিয়ারে। আমার যতটা যা রেকমেন্ড করেছিলেন তিনি হচ্ছেন রবি ঘোষ, বিভিন্ন জায়গা থেকে শুনেছি আমি। তো কাজী আমিও সেইভাবে, মানে ওইটা নয়, তোমার কেরিয়ারটা তোমার কেরিয়ার। ইফ ইউ ওয়ান্ট এনি হেল্প, যেটা আমি করতে পারবো বা আমার করা উচিত, ওইটুকু। তোমার ইচ্ছে করেনি কখনো মহানায়ক পুরস্কার পেতে? মহানায়ক পুরস্কার পেতে কেন ইচ্ছে? পুরস্কার, দেখো পুরস্কার জিনিসটা হচ্ছে, না তুমি তো গ্লোবাল বাঙালি, মানে আমি এই কারণে বলছি পুরস্কার জিনিসটা, মহানায়ক গ্লোবাল, আর তার জন্যই তো বলছি আমি, সেই কারণেই তো ওই জন্যই মহানায়ক। হ্যাঁ, তো না পুরস্কার, দেখো পুরস্কার হচ্ছে অনেকটাই ভাগ্যের ব্যাপার। পুরস্কারটা হচ্ছে বোনাস। তুমি সবসময় তোমার মন দিয়ে কাজ করবে, আর যে কোনো পুরস্কারের থেকে না অনেক বেশি দাম হচ্ছে মানুষ হল থেকে বেরিয়ে কি বলছে, এবং হলের বাইরে একটা হাউসফুল বোর্ড, এটাই পুরস্কার। এটাই পুরস্কার। আর বাকি যেগুলো পাই সেগুলো হচ্ছে 5 জন মিলে ঠিক করে দেন ভাগ্য। কারণ কোনো ভালো অ্যাক্টিং খারাপ অ্যাক্টিং তুমি ডিমার্কেশন করতে পারবে না। তুমি আজকে বলতে পারো সচিন তেন্ডুলকার এত বড় ব্যাটসম্যানকে এতগুলো রান করেছেন, আর সত্যি কথা বলতে কি হিট আর ফ্লপ ছবি দিয়ে কিন্তু একটার বিচার হয় না, একটারও বিচার হয় না, গায়ক গায়িকাও বিচার হয় না, তোমার চরিত্রটা কতটা কি করতে পারো, গেঁথে গেল মানুষের মনে, সেইটা। এখনকার কোন অভিনেতাদের ভালো লাগে তোমার দেখতে? অনেককে ভালো লাগে, বলো না 4-5 নাম বলো যাদেরকে দেখা উচিত, দর্শকদের দেখা উচিত, আমরা মিস করে গেছি, তাদেরকে একটু ফলো করা উচিত। মিস করে যাবে না আজকের দিনে, জানো অনেকে আছেন যাদের হয়তো আমরাও দেখিনি, কারণ হয়তো থিয়েটারে অনেক ভালো ছেলে মেয়ে আছে যাদেরকে সেইভাবে খুঁজে পাওয়া যায়নি বা খোঁজা হয়নি। আমরা তো সাধারণত 5-6টা নামের বাইরে বেরোই না, এটাই তো হচ্ছে মুশকিল। সেটাই, তুমি বলো না কটা নাম বলো যাদেরকে তোমার না, এখন তারা জায়গা, আমি তো আমার এই কেনটা তো আমি ছেড়ে দাও। অনির্বাণ চক্রবর্তী একজন হিরোর সংজ্ঞা বদলে দিয়েছে, এবং তার জন্য কৃতিত্ব শুধু ওর নয়, ওকে নিয়ে যে ভেবেছে তাদের। এবং অনির্বাণের যে অভিনয় স্টাইলটা, একদম অ্যাক্টিং না করা একটা স্টাইল, তো হচ্ছে খুব মিনিমাম দিলেও কিন্তু ম্যাক্সিমাম এফেক্ট পাওয়া যায়। তুমি দেখবে একেন বাবু যখন কথা বলে, মানে কিছুই করছে না হয়তো, কিন্তু ভালো লাগছে। আর অনেকে আছে, সুহত্রকেও বেশ লাগলো আমার, ওদের তো কেমিস্ট্রিটা ভীষণ ভালো হয়েছে, সমক সুহত্র আর অনির্বাণ, এই কেমিস্ট্রিটা ভালো। সেরকম ভাবে দেখতে গেলে আর বলিউডও হতে পারে। রিসেন্টলি আমি দেখলাম, কি বলবো, মানে গৃহপ্রবেশ অসম্ভব ভালো, শুভশ্রীকে অন্যভাবে পেলাম একটা, এবং সেটা অনেক বছর ধরেও চেঞ্জ করেছে নিজেকে। এবং সোহিনী সেনগুপ্তর আমি চিরকালের, মানে ওকে থিয়েটারে যত ভালো লাগে ফিল্মে আরো বেশি ভালো লাগে। এটা কিন্তু সবাই পারেনি ফিল্ম থিয়েটার অ্যাক্টররা। এই যে ট্রানজিশনটা, অনেক বড় বড় থিয়েটার অ্যাক্টর কিন্তু ফিল্মে এসে ফ্লপ, এটা সবাই পারে না।
ও কি সুন্দরভাবে ট্রান্সফরমেশনটা নিয়ে আসে, মানে আমি গৃহপ্রবেশেও দেখলাম, কিছু বলার নেই আর বেশি, কিন্তু অনেকে মানে স্পেশালি গৃহপ্রবেশ ছবিটা জিতু থেকে আর ছোট্ট রোল করেছে দেবপ্রতিম, তাজু কি সুন্দর ঠাকুরঘরে ইয়ে। তো কাজে এটা অনেকটাই না মানে ডিরেক্টরদের উপরে নির্ভর করে যে সঠিক চরিত্র নির্বাচন, সেইটা মানে এখন বেশ কয়েকটা লাস্ট কয়েক বছর ধরে দেখছি বাংলা ছবির, সত্যি কথা বলছি কি স্ট্যান্ডার্ডটাও না অনেকটাই চেঞ্জ করছে। স্পেশালি আমি বলবো যাদেরকে আমরা টিপিক্যাল কমার্শিয়াল ছবির নায়ক বলি, তারাও কিন্তু নিজেদের চেঞ্জ করার চেষ্টা করছে। ঠিক, এটা কিন্তু ভেরি গুড সাইন। আর আমাদের মধ্যে ওই জিনিসটা নেই। আমি সব থেকে ভালো লাগলো যেমন দেব, সোহম দুজনেই যখন নিজের প্রোডাকশনে ছবি করেছে, মিঠুন দাকে কাস্ট করেছে। এইটা নয় যে আমি এই পার্টি তুমি ওই পার্টির, তা না। ছবির প্রয়োজনে যাকে লাগবে, সিনেমা ইজ এ ডিফারেন্ট জায়গা, সেখানে দল কে কোন দলে সেটা ম্যাটার করে না। তুমি কোন রাজনীতির দিকে আজকে রাজ চক্রবর্তীর সব থেকে ঘনিষ্ঠ বন্ধুর নাম রুদ্রনীল ঘোষ, ঝগড়া শেষ নেই, একসঙ্গে একটা বাড়িতে ওরা ভাড়া থাকতো। তো কেন এর মধ্যে আমি এগুলো ঢোকাবো? বাড়ির লোক ঢোকান, যা করছেন করুন। আমি একটা কথা বলবো, একজনের বাড়িতে পার্টি হয়েছিল, আমি নাম বলছি না, তার শর্তই ছিল কোনো ছবি উঠবে না। আমি কারোর নাম বলছি না, কোনো ছবি তোলা যাবে না। আচ্ছা আচ্ছা। কারণ সেখানে যিনি পার্টি দিচ্ছেন তিনি একটি পার্টি সাপোর্টার। আমরা যারা আসছি তারা বিভিন্ন কোনো সময়, আমাদের বাবারা তো একদম ছাপ মারা বামপন্থী ছিলেন, সেখানে তৃণমূলের লোকও আসছে, কাজেই কোনো ছবি তোলা যাবে। আমরা নিজেদের মধ্যে হইল করবো, আনন্দ করবো, কারণ পার্লামেন্টটা হয় না, আমরা দেখি না। সব হবার পরে বাইরে চারটে পার্টির লোক দাঁড়িয়ে কথা বলছি। পার্টি পলিটিক্সের সঙ্গে আমি ব্যক্তিগত জীবন কেন জড়াবো? আমি একেবারে শেষে চলে এসেছি। আমি গোটা র্যাপিড ফায়ার ভেবেছি তোমার জন্য। তাড়াতাড়ি 15টা কোয়েশ্চেন, খুব তাড়াতাড়ি একটু উত্তর দিতে হবে তোমাকে, এটা একটু ভেবে। আচ্ছা বলো, যে একটা ডিরেক্টর যার সঙ্গে কাজ করতে গেলে তোমাকে মেন্টালি হোমওয়ার্ক করে যেতে হয়। আজ অব্দি চারটা ডিরেক্টর আমি পাইনি। আচ্ছা, সিরিয়াসলি পাইনি সত্যি? মানে তুমি মানে একমাত্র একটা ছবি ছাড়াই বললাম মেহেরাগা তারা, হ্যাঁ, ওইটা নিয়ে আমার এক্সট্রা ভাবতে হয়েছে। আচ্ছা। তাও সেটা কমলেশ্বর ছিল বলে আমি পেরেছি, কারণ কমলেশ্বর যে স্ক্রিপ্ট রিডিং করেছিল না, তাতে আমি যেটা বুঝেছিলাম, আমার একটা ধারণা স্পষ্ট হয়ে গিয়েছিল ক্যারেক্টারটা সম্বন্ধে, এবং আমি এটা বিশ্বাস করি আমি যদি ওই রোলটা না করতাম কমলেশ্বর করতে পারতো। তুমি বলছো এই কথাটা? মানে এটা তো পারতো। ওর স্ক্রিপ্ট রিডিংটা আমার অর্ধেক আইডিয়া দিয়েছে ওখান থেকে। তো কাজে আমার তেমন ভাবে, সত্যি কথা বলতে কি, ওরম ভাবে হোমওয়ার্ক করে, মানে মেন্টালি বলছি আমি, ফিজিক্যালি না না, মেন্টালি অত চাপ নিলে আমি কাজ করতে পারি না। আচ্ছা, থাকে না চরিত্র ঢোকার জন্য একটু চরিত্রটাকে ব্যাপারে আরো জানা, বারবার প্রশ্ন করা। তো স্ক্রিপ্ট থেকে আইডিয়া পাওয়া যায়, সিনটা তৈরি হওয়ার আগে তো একটু আলোচনা তো হয়ই, সিনেমার ক্ষেত্রে তো হয়ই। ঠিক, কারণ আরেকজন ডিরেক্টর যেমন অনুরাগ বাসু, তুমি মুখস্থ করার কোনো স্কোপই পাবে না, তোমায় দেবেই না, তুমি কি মুখস্থ করবে? বললাম না, কিছুই বলবে না, কোনো চাপ নেই। একদিন একটা প্যারাগ্রাফ পাঠিয়েছিল ফোনে, এই মেট্রো ইন্দিনো একটা সিন আছে যেখানে আমি বসে কঙ্কনা আর পঙ্কজ ত্রিপাঠীকে দাঁড় করিয়ে রেখে একা জ্ঞান দিচ্ছি, ওইটা পাঠিয়ে আমি পড়তে শুরু করেছি, সঙ্গে সঙ্গে ফোন এসছে। আমি হ্যাঁ, মুখস্থ করার চেষ্টা করো না, কিন্তু বুঝে নাও, বুঝে নিয়ে রিল্যাক্স করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, কাল সকালে দেখা হচ্ছে। তো এতে না কাজ অনেক বেটার হয়। তুমি শুধু শুধু প্রেশার নিয়ে ফেলবে, আমি একটা বিশাল কিছু করতে যাচ্ছি, ওইটা ভাবলে না আমি পারি না কাজ করতে। ঠিক। পরের প্রশ্নে আসি। বিশাল র্যাপিড ফায়ার হলো এটা। কোন ডিরেক্টর আপনাকে চুপ করিয়ে ডিরেকশন দেন, আর কে আপনাকে কথা বলে ইন্সপায়ার করে? কথা বলে ইন্সপায়ার করে? আমি সবসময় ইন্সপায়ারই থাকি। তোমাকে ইন্সপিরেশন, মোটিভেট করে। হ্যাঁ, কি জানি, আমি জানি না, হয়তো মোটিভেট করে বলতে আমি মানে টনির কথা বলবো। প্রথমবার কাজ করলাম অনিরুদ্ধ রায় চৌধুরী, ও বড্ড বেশি মিটিং করে।
আর ওটাও প্রসেস, যা অ্যাক্টরের সঙ্গে আমি একাত্ম হয়ে যাব, হ্যাঁ। ওইটা হয়তো কোনোভাবে মোটিভেশন ওর কাছে আচ্ছা, দেওয়া হ্যাঁ। অ্যাক্টরকে। হ্যাঁ। আমার মনে হয় টনি এটাই প্রসেস ওর। আচ্ছা, অনিক দত্ত যদি তোমাকে ভিলেনের চরিত্রটা না দিত? না দেখো, আমি সত্যি কথা বলতে কি, আমি কোনো লক্ষ্য নিয়ে আসিনি ইন্ডাস্ট্রিতে, আমি হুট করে এসেছি তো, হঠাৎ করে। তো কাজে যা পেয়েছি সব কটা বোনাস, কি পাইনি তাই নিয়ে ভাবার কোনো ইচ্ছেও হয়নি, আর কোনো রিগ্রেট নেই। আর যে কোনো কাজ, আমি বললাম না, কাজ করো, মন দিয়ে কাজ করো, এবার ভুলে যাও। কিন্তু থেকে গেছে তোমার কাছে চরিত্রটা, এই চরিত্রটা তোমার সঙ্গে লেগে গেছে। মানুষ বলেন, হ্যাঁ হ্যাঁ, মানে যদিও সেটা খুব বড় চরিত্র নয়, শেষের দিকে আসে একদম ফাটিয়ে দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চরিত্রটা খুব ভালো লেখা ছিল। আর এই চরিত্রটা নিয়ে সব থেকে বেশি মিম হয়েছে, এত মিম। এটা সবর নিয়ে যা হয়েছে, মানে সে আর বলার কথা নয়। নিজের মিম দেখে হাসো? হাসিও, মাঝে মাঝে ভয়ও পাই, এমন এমন সাবজেক্টে ব্যাপারগুলো দেয় না। আমার এখনই একটা মনে পড়লে বলতে পারছি না। না, কোনোদিন না বার করে দেয় আমাকে পশ্চিমবঙ্গ থেকে। না, তুমি ফরওয়ার্ড করো সেই মিম, নিজের মিম? না, আমি ফরওয়ার্ড করতে যাই না। নিজের মিম ফরওয়ার্ড করো নি এরকম কাটা দাগ নিয়ে? না। ঠিক আছে, পরেরটা আসছি। সৃজিত মুখার্জি যদি তোমার উপরে একটা গোয়েন্দার ছবি বানায়, তার নাম কি হতে পারে? সৃজিত? হ্যাঁ, গোয়েন্দা তো তুমি অনেক কটা করে ফেলেছো। সৃজিত যেভাবে একটা অন্যরকম কিছু করার চেষ্টা করে, কে জানে, সৃজিত হয়তো একটা ছবি তৈরি করতে পারে, গোবর দাশগুপ্ত গোয়েন্দা মালবাজার। পুরো থ্রিলার, পুরো একেবারে থ্রিলার ছবি একটা। শেষ দুটো প্রশ্ন। অভিনয়ের মধ্যে সবচেয়ে কঠিন কাজ কি? চোখে কথা বলা না নীরব থেকে থাকা, নিশ্চুপ থাকা? ওই চোখে কথা বলাটাই তো। না, অনেক জায়গায় বিড়বিড় থাকে। হ্যাঁ, বিড়বিড় থাকে অনেক। যে না, অভিনেতার সব থেকে টাফ পরীক্ষা কোনটা জানো? যখন তুমি হয় স্টেজে আছো বা ফ্রেমে আছো, তোমার কোনো ডায়ালগ নেই, সব থেকে টাফ। আর ওটার আমার রিহার্সাল হয়ে গিয়েছিল ফেলুদায়। বেশিরভাগ সময় ক্লায়েন্ট এবং ওই লম্বা ঢ্যাঙা ফেলুদা সামনাসামনি হাঁটতে বাবা করতে করতে যাচ্ছে, পেছন পেছন জাস্ট হেঁটে যাচ্ছি। সেখানে আমার রিয়াকশন কি ছিল, এটা আমার বাবা বলেছিলেন। অনেক ছোটবেলায় টেলিভিশনে একবার আনন্দ ছবিটা দেখানো হয়, রাজেশ খান্না, সুপারস্টার, প্রথম সুপারস্টার অফ ইন্ডিয়ান সিনেমা। আনন্দে একটা সিন হচ্ছে, সেখানে রাজেশ খান্নারই ডায়লগ, পেছনে চুপচাপ বসে আছেন অমিতাভ বচ্চন। আমার বাবা দেখিয়েছিল, ওই দেখ পেছনে অমিত যে অ্যাক্টিংটা করছে না, ইটস মাচ টাফার দেন রাজেশ খান্না যেটা করছেন সামনে। কারণ তুমি কি করবে তুমি জানো, মানে তোমাকে সেটা জেনে নিজের মতো করে নিতে হবে। ওইখান থেকে বাবার খুব প্রিয় অভিনেতা হয়েছিলেন অমিতাভ বচ্চন। ঠিক। আমার শেষ প্রশ্ন, এটা তোমাকে সময় দিতে পারে ভাবার জন্য। শাহরুখ খান মেয়ের সঙ্গে ছবি করছে আর কি। করছে? হ্যাঁ, কিং বলে ছবিটার মধ্যে তুমি তোমার মেয়ের সঙ্গে ছবি করতে চাও কখনো? আমি তাহলে বলেই ফেলি, ওদের একটা শর্ত ছিল, আমার মেয়ের একটা শর্ত ছিল, সেটা ডিরেক্টরই না প্রডিউসার কে আমার মেয়েকে বলেছিল, তো বাবাকে বল একটা ক্যামিও ছোট্ট একটা সিন করতে তোর সঙ্গে। তোর একটা সিন আমি করেছি অলরেডি, মানে এই মন মানে না ছবিতেই একটাই সিন। আচ্ছা, কিন্তু এমনি তোমার একটা ফুল ফ্লেজেডলি ইচ্ছে আছে কোন ডটার? দাঁড়াও, আগে ওর প্রথম ছবি রিলিজ করো, কি করেছে তাই জানি না, ভালোই কি হয়েছে তাই না, ভালো হয়েছে সেটা আমাকে মানে আমি লোকজন এসে বলছে, লোকজন নয়, যে কোনো লোকজন নয়, আমাকে, আমি তখন জর্জিয়ায়, একটা ফোন এলো, খরাজ মুখার্জি। আমি ফোন, তুই কোথায়? আমি তো দেশের বাইরে। রক্ত কথা বলে? হ্যাঁ, কার কেটে গেছে না কি হয়েছে? রক্ত কথা বলে, আমি তোর মেয়ের সঙ্গে অভিনয় করছি। বাবা কি হয়েছে বলো বাবা, সত্যি করে বলো তো, একটু গাইড করে দাও। বললো যে মনে তো হচ্ছে না ও এটা প্রথম ছবি, মনে হচ্ছে 25টা ছবি আগে ওর হয়ে গেছে। এটা খরাজ মুখার্জির কাছ থেকে শুনে আমি একটু আশ্বস্ত হয়েছি। নইলে একটা চাপা টেনশন তো থাকে, দেখো ঠিক, মানে যদিও সে টেনশনটা নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, কারণ কেরিয়ারটা ওর,
যা ভুল করবে ওকেই শোধরাতে হবে। আমি হেল্প করতে পারি মাত্র, এর বেশি আর কি করবো। ঠিক। থ্যাংক ইউ শাশ্বতদা, টকিং টু আস, আমাদের সঙ্গে এতটা সময় দিয়ে থ্যাংক বলে। ইউ, আর কি কথা। ক্যামেরায় বিশ্বদীপ আর আমি শুভঙ্কর। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।